বাংলাদেশের রাজনীতিতে ছাত্র গণ আন্দোলন ও পরিবর্তনের ইতিহাসে বারবার ফিরে আসে এক প্রশ্ন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন তাদের ভবিষ্যৎ কি হয়? তাদের অধিকাংশই কেন হারিয়ে যান ইতিহাসের অন্তরালে? ১৯৯০-এর এরশাদ পতন আর ২০২৪-এর ছাত্র আন্দোলনের পটভূমিতে সেই প্রশ্ন আরও জোরালোভাবে উঠে এসেছে। সময় আলাদা, দাবি আলাদা, কিন্তু এক জায়গায় মিল, ছাত্রদের সাহসী নেতৃত্ব আর ক্ষমতালোভী শাসকদের প্রতিরোধ। প্রশ্ন হচ্ছে, এরশাদ বিরোধী আন্দোলনের সেই সময়ের মহানায়করা ইতিহাসে কোথায় আছেন? আর আজকের হাসিনা বিরোধী ছাত্রনেতারাও কি সেই একই পথে হাঁটছেন? এরশাদ বিরোধী আন্দোলন ছিল টানা ৯ বছরের এক দীর্ঘ যুদ্ধ। এতে প্রাণ দিয়েছিলেন শত শত মানুষ, হরতাল হয়েছিল ৩২৮ দিন, অবরোধ ছিল ৭০ দিন, জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় ৩০,০০০ কোটি টাকার। স্বৈরশাসনে লুটপাট হয়েছিল রাষ্ট্রের হাজার কোটি টাকা, ধ্বংস করা হয়েছিল সকল সাংবিধানিক প্রতিষ্ঠান। সেদিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীরা পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন স্বাধীনতা, গণতন্ত্র আর জনগণের অধিকারের দাবিতে। অন্যদিকে সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলনও যেন সেই ইতিহাসেরই প্রতিধ্বনি। যদিও সময়ের বাস্তবতা ভিন্ন, তারপরও মিলগুলো চোখে পড়ার মতো। এরশাদ বিরোধী ও হাসিনা বিরোধী আন্দোলনের মধ্যকার মিলগুলো দেখে নেই। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররাই ছিলেন নেতৃস্থানীয়। শেখ হাসিনাকেও হটিয়েছে সেই ছাত্ররাই। এরশাদ আমলে বন্ধ হয়েছিল বিশ্ববিদ্যালয়, হাসিনা আমলে বন্ধ হয়েছিল ইন্টারনেট। এরশাদ ছাত্রদের দাবির বিষয়টি উচ্চ আদালতের দিকে ঠেলে দিয়েছিলেন। অপরদিকে শেখ হাসিনা উচ্চ আদালতকে ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে সুশীল সমাজের অনেকেই তার স্তাবক ও পাহারাদারের ভূমিকায় ছিলেন। হাসিনার আমলেও একইভাবে ফ্যাসিবাদের পাহারাদার ছিল এই সুশীল বুদ্ধিজীবীরা। যেন ইতিহাস নিজের ছায়ায় ফিরেছে। স্বৈরাচারের একনিষ্ঠ সেবক দুই আন্দোলনের সময়ই পাওয়া গেছে। তবে সবচেয়ে বড় মিল হলো, এই দুই আন্দোলন রুখতে দুই স্বৈরশাসকই রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল গোটা দেশ। আজকের দিনে আমাদের সামনে জলজল করছে বেশ কয়েকটি নাম, যারা হঠাৎ করে সামনে এসে নেতৃত্ব দিয়েছেন, স্লোগানে আগুন ধরিয়েছেন, ক্যাম্পাস কিংবা রাজপথে স্লোগানে স্লোগানে ছড়িয়েছেন প্রতিবাদের উত্তাপ। কিন্তু সময়ের ব্যবধানে একে একে উঠছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক পরিপক্কতার অভাব আর বিকল্প নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারার দুর্বলতা। আজকের সমন্বয়কদের এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়কদের সঙ্গে মিলিয়ে দেখতে চাই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বর্তমানের বিএনপি নেতা আমানুল্লাহ আমান ছিলেন ছাত্রদের অন্যতম নেতৃত্ব দানকারী মুখ, ডাকসুর ভিপি। ১৯৯০ সালে আন্দোলনে নিহত হন তেজগাঁও পলিটেকনিকের ছাত্রদল কর্মী জিহাদ। তার লাশ পুলিশের কাছ থেকে ছিনিয়ে এনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে ছাত্ররা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করেই তার নেতৃত্বে গড়ে ওঠে ঐতিহাসিক সর্বদলীয় ছাত্র ঐক্য। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এমন তেজদীপ্ত নেতা আমান আজকের বিএনপিতে মধ্যম সারির নেতা হয়ে আছেন। এছাড়াও ৯০-এর আন্দোলনের অন্যান্য নেতারাও প্রায় সবাই রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে পড়েছেন। সেই সময়ের অন্যতম ছাত্রনেতা ও বর্তমান সময়ের বিএনপি নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলনরা নেতৃত্ব হিসেবে খুব একটা আশা জাগাতে পারেনি। সেই সময়ে ছাত্রমৈত্রীর সভাপতি ও বর্তমান বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপনও জাতীয় রাজনীতিতে আলো ছড়াতে পারেননি তেমন। তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও আন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। এখনও তিনি বিএনপিতে খুব একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। ১৯৮৮ সালে ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং জিএস ডাক্তার মুস্তাক হোসেনও রাজনীতিতে ব্রাত্যজন হয়েই টিকে আছেন। ১৯৮০-এর ছাত্র আন্দোলনের সময় ডাকসুর ভিপি ও জিএস ছিলেন যথাক্রমে মাহমুদুর রহমান মান্না ও আখতারুজ্জামান। জাতীয় রাজনীতিতে এই দুজনের মধ্যে কেবল মান্না নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। মজার বিষয় হলো, যাদের আমরা সেদিনের বিপ্লবী নেতা বলে চিনতাম, তারাই আজ কখনো দল বদলেছেন, কখনো মামলায় পলাতক, কখনো দুর্নীতির অভিযোগে সমর্থন হারিয়েছেন। জিয়াউদ্দিন বাবলু নামে আর এক ছাত্রনেতা শুরুর দিকে জাসদ বাসদ করতেন।
80-র দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছিলেন। এরশাদের শাসনামলে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন, কিন্তু এরপর দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। এরকম আরও অসংখ্য নেতার কথা বলা যাবে যারা এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিকভাবে খুব একটা এগোতে পারেননি। আমরা কি আবারও একই গল্প দেখতে যাচ্ছি? আন্দোলনের সময় জনগণের আশা ভরসার কেন্দ্র হয়ে ওঠা কিছু মুখ সময়ের স্রোতে হঠাৎ করেই অচেনা, অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। প্রশ্ন হলো, এটা কেন হয়? কেন আন্দোলনের নায়করা জাতীয় নেতা হতে পারেন না? একটা কারণ হতে পারে এটা শুধু মুহূর্তের জন্য নেতায় পরিণত হন, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রস্তুতি থাকে না। দ্বিতীয়ত, আন্দোলনের পর রাজনীতিতে প্রবেশ করলেও তারা বড় দলের নিয়ন্ত্রিত গণ্ডির ভেতরেই ঘুরপাক খান, ফলে নেতৃত্বের জায়গায় নিজস্ব স্বাতন্ত্র্য গড়ে তুলতে পারেন না। ইতিহাস থেকে শিক্ষা নিলে পথ বদলানো সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক দূরদৃষ্টি, আদর্শের প্রতি অঙ্গীকার আর জনসম্পৃক্ত রাজনীতির চর্চা। যারা আজ মাঠে আছেন তারা যদি সত্যিই বদল চান, তাহলে শুধু শাসকের পতন নয়, নিজেদেরকেও গড়তে হবে এমন নেতৃত্বের যোগ্যতায় যেন সময় পেরিয়ে তারা মানুষের মন জয় করে নিতে পারেন, হয়ে উঠতে পারেন জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, ভরসার কেন্দ্রস্থল। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।